আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমি গত যে ভিডিওটা দেখালাম সেখানে কি বললেন যে ব্যাংকে টাকা নেই। আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম যে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, ব্যাংকে টাকা পাবেন না, টাকা তুলে নিন, ঘরে মজুদ রাখুন, দরকার মতো ওই টাকা আপনাকে সাহায্য করবে। এখন যারা যারা আমার কথা শোনেননি তারা গিয়ে এখন ব্যাংকে লাইন দিচ্ছে না, টাকা পাচ্ছেন না। গত আমি ভিডিও দেখিয়ে দিয়েছি। এবার তারপরে আমি কি বলেছিলাম, তার আগেও বলেছিলাম যে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। তখন আপনারা অনেকে আমায় কথা বলেছিলেন যে আপনি এইসব খবর পান থেকে আপনারা আমাদের প্যানিক ধরাচ্ছেন, আপনি বিশেষ করে মানুষটা কিন্তু একদম সুবিধের না, আপনি আমাদের বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন। বিশেষ করে হিন্দুরা লিখেছিল, হিন্দুরাই সবথেকে কিন্তু বেশি লেখে আমার বিরুদ্ধে। আমি কি বলবো, দুঃখের বিষয়, হিন্দুরাই বেশি লেখে, মুসলিমরা নয় কিন্তু। আর জানি না হিন্দুদের আমার ওপরে কি রাগ, আমি বলতে পারবো না। তবে হিন্দুরা এরকমই হয়। হিন্দু সম্পর্কে আমার একটুখানি অ্যালার্জি আছে। নিজে হিন্দু হলে কি হবে, হিন্দু সম্পর্কে আমার একটু অ্যালার্জি আছে। যে এগুলো তো ধর্ম নিয়ে ব্যবসা করে, নাম দেয় মুসলমানদের। হ্যাঁ, যে যেখানে পারলো একটা করে মন্দির করে দিল, মন্দির করে হনুমানজির মূর্তি দিল, নইলে কালী মূর্তি দিয়ে দিল, রোজ সকাল সন্ধ্যে একটা করে নাম দিয়ে দিল শনি মন্দির, আর নইলে বজরং মন্দির একটা দিয়ে দিল। শনি মঙ্গলবার ভালো প্রসাদ চড়ছে, ওরা চলে যাচ্ছে একদম মালিকের কাছে। সব থেকে ভালো ব্যবসা হচ্ছে ধর্মের ব্যবসা ভাই। তো এখন আপনাদের আমি যেটা বলেছিলাম দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, সেইটা আপনাদের ওই মহান যিনি অর্থমন্ত্রী তিনি কি বলছেন একবার শুনুন। দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট, শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ। যে আমার এই ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআর তে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। আপনি তো সমস্যার কথা বললেন, সমস্যার প্রতিকার কি? আপনাকে তো মন্ত্রিত্বে বসানো হয়েছে আপনার সমস্যার সমাধানের জন্য। সমাধানটা কি বললেন আপনি? আপনি তো রিপোর্টার না আমাদের মতো, যে খবর পেলাম কাগজে গড়গড়িয়ে লিখে দিলাম, নইলে মুম ধরে আমি বড় করে বলে গেলাম, আমার কাজ শেষ। এবার প্রডিউসার আর লাইন ডিরেক্টর কি করবে না করবে তারা বুঝে নেবে, আমার কাজ শেষ। এখন এই যে আমাদের অর্থমন্ত্রী তিনি গড় করে বলে দিলেন, অথচ এটা মোকাবিলা করার যে মেকানিজম, সেই মেকানিজম সম্পর্কে তার কিন্তু কোনো ধারণা নেই। তিনি কিছু বললেন না, তিনি শুধু বলে গেলেন চূড়ান্ত অর্থ সংকট আসছে, দেশে দারিদ্রতার একটা শঙ্কা দেখা যাচ্ছে। শঙ্কা কি? এখন তো টাকাই পাওয়া যাচ্ছে না। আর আপনাদের তো আর এক আছেন বাটপার, আমি আপনাদের মুখেই বাটপারটা শুনেছি। আমাদের এখানে বলতো ফেরেববাজ, চিটিংবাজ, ঢপবাজ। এই সব কটাকে যোগ দেন, তাহলে এর থেকে বড় টুপিবাজ জাহিদুর রহমান তার মতো নেই। সে দেশের অবস্থা জানে,
দেশের ব্যাংকের অবস্থা জানে, দেশের অর্থনীতির অবস্থা জানে। মাথার ওপরে কিন্তু বিরাট চাপ, খাদ্যের চাপ, কারেন্টের চাপ, ডিজেলের চাপ, তারপরে তো আপনার বৈদেশিক ঋণের চাপ, সব কিছু চাপ মাথায় নিয়ে সে বিভাগ ঢপ মেরে যাচ্ছে। আমরা চায়না থেকে অমুক কিনবো, চায়না থেকে তমুক কিনবো, এই হেলিকপ্টার কিনবো, ওই অ্যাপাচি কিনবো, অনেক ঢপ মেরে যাচ্ছে। আমি সেই ঢপের ভিডিওটাও রেখে দিয়েছি। এই ভিডিওটা দেখলে পরে আপনাদের নিজেদের দেখেছেন তো নিশ্চয়ই। আমি আবার এই ভিডিওটা জুড়ছি নিজের আমোদের জন্য, আপনাদের জন্য না, নিজের আমোদের জন্য। আমি লাগাবো, আমি হাসবো, আমার বন্ধু বান্ধব হাসবে, যারা বাংলাদেশের ভিডিও খুব একটা দেখে না, আমার ভিডিও দেখে, তারা তো একটুখানি হাসাহাসি করবে এর কাণ্ড থেকে। এ একটা অদ্ভুত প্রাণী, একটা নির্লিপ্তভাবে মিথ্যে কথা বলে যায়। যার হাতে টাকা নেই, যার ওই রেমিটেন্সের টাকায় যা চলছে, যাকে কেউ ঋণ দিচ্ছে না, সে এই সমস্ত গল্প বলছে। আর দ্বিতীয় কথা হলো, আপনারা নিজেরা ভেবে দেখুন, এ কি গাড়ি শোরুম যে থরে থরে গাড়ি সাজানো আছে, আমি গেলাম পটাপট টাকা দিলাম আর গাড়ি কিনে নিয়ে চলে এলাম? গাড়িতে এই সমস্ত হেলিকপ্টার, জাহাজ এসব কিনতে গেলে আপনাকে আগে টাকা দিতে হবে, 5 বছর অপেক্ষা করতে হবে। যেমন রাফেলের জন্য আমরা 5 বছর অপেক্ষা করেছিলাম, টাকা দেওয়ার পরেতেও। কারণ সেগুলো অর্ডার পেলে তবে তৈরি হয়, তৈরি করে শোরুমে ফেলে রেখে দেয় না, কারণ তার মেনটেনেন্স আছে। মেনটেনেন্স কস্টটা বিরাট একটা প্লেনের, বেশ করে ফাইটার জেটের, বিরাট কস্ট। তা এই সমস্ত গুলবাজি, মানুষকে ধোকা মারা, মানুষ কি বোকা? মানুষ বোঝে না? যার পকেটে অর্থ নেই সে এরকম বড় বড় কথা বলছে। এরা একটা চিটিংবাজ। তারপরে তো আবার মিথ্যে কথা বললো। মিথ্যে কথা কি বললো? যে নিজেদের উঁচু করার জন্য, চাইনিজদের উঁচু করার জন্য, যে চাইনিজ JF-10 নাকি আমাদের রাফালকে মেরে দিয়েছিল, মাটিতে ভূপাতিত করেছিল, কিন্তু তার একটা লেজের মানে ছবিও কেউ দেখাতে পারেনি না পাকিস্তান। বাংলাদেশ তো আধুনা এখন পাকিস্তান হয়েছে, তার কথা আমি ধরছি না। পাকিস্তান যে আমাদের মেন শত্রু, তারাও কিন্তু দেখাতে পারে। অথচ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার ছবি তুলে আপলোড করে দেবে। আমরা পাকিস্তানের এত ছবি পেলাম কি করে? পাকিস্তানের লোকেরা তুলে নেটে ছেড়ে দিয়েছে, সেগুলোই আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করে আমরা দেখিয়েছি। আর আমরা কোথায় কোথায় মেরেছি, আমরা DGMও আমাদের ছবি তুলে তুলে একদম কিরানা হিলস টু একেবারে আপনার এ পর্যন্ত সব আমরা দেখিয়ে দিয়েছি, লাহোর পর্যন্ত, কোথাও বাকি রাখিনি। এয়ার ডিফেন্স আমরা শেষ করে দিয়েছিলাম। আমাদের পাইলটরা প্রায় কফি খেতে খেতে গিয়ে বোম মেরে এসছে, এরকম অবস্থা। তো এই সমস্ত ঢপবাজি মেরে এখন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ আছে? আমরা যখন মারার না, তখন টুপটাপ এপার থেকেই মারবো, ওপারে আর যেতে হবে না, এপার থেকেই টপকে দেবো, টপকে দিলেই কাজ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে আপনারা এই সমস্ত বলে ভয় দেখাবেন আমাদের, সে ভয় দেখিয়ে লাভ নেই। এ ভয়ে আমরা ওপরে চলে গেছি। ভারতবর্ষ মনে করে যে মারবে তো মারবে, আর আপনারা যেটা মনে করছেন না যে ভারতবর্ষ কোনোদিনও মারবে না, পাকিস্তানের ক্ষেত্রেও বলেছিল যে ভারত কোনোদিন পাকিস্তান আক্রমণ করবে না, আমি বলেছিলাম আক্রমণ করবে। ওটাও যেমন সত্যি হয়েছিল, এইটাও সত্যি হতে চলেছে। হ্যাঁ, হয়তো একটুখানি সময় লাগছে, কারণ পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপার রয়েছে। সেগুলো হয়ে গেলেই দেখবেন সার্জিক্যাল স্ট্রাইক খুব শিগগির হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। দর্শক, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে এমন একটা খবর দিচ্ছে বাংলাদেশের নতুন গণমাধ্যম টাইমস অব বাংলাদেশ।
তারা দাবি করছে যে রিফাইন আওয়ামী লীগের যে তত্ত্ব নিয়ে এতদিন আলোচনা চলছিল সেই পথে আওয়ামী লীগ হাঁটছে না, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন নেতৃত্বের দিকে আগাচ্ছে। সেই নেতৃত্বটা কেমন, সেই নেতৃত্বে কারা আসছেন, সেই নেতৃত্বে কি শেখ হাসিনা থাকছেন নাকি শেখ হাসিনা নিজেকে বাদ দিচ্ছেন, সেই নেতৃত্বে শেখ পরিবারের সদস্যরা কি থাকছেন নাকি তারা বাদ যাচ্ছেন, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি টাইমস অফ বাংলাদেশ তারা কি বলার চেষ্টা করছে এবং তাদের ভাষ্যটা কতটা অথেন্টিক আওয়ামী লীগের আগামী রাজনীতি নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নতুন নেতৃত্বের দিকে এগোচ্ছে এমন একটা ধারণা দিচ্ছে টাইমস অফ বাংলাদেশ, কিন্তু তাদের এই রিপোর্টে আমরা কি জানতে পারছি যে আওয়ামী লীগের নেতৃত্ব কার হাতে যাচ্ছে, কিংবা মানে শেখ হাসিনাই সভাপতি থাকছেন কিনা, সভাপতি যদি শেখ হাসিনাই থেকে থাকেন তাহলে সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এই ধারণাগুলো কি আমরা পাচ্ছি? কি বলছে টাইমস অফ বাংলাদেশ, তার শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগ পুনর্গঠন, নেতৃত্বে আসছেন যারা, অর্থাৎ তারা শিরোনামে বোঝাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে এবং নতুন নেতৃত্বে যারা আসছেন তাদের নাম তারা বলছে। চলুন একটু বুঝে দেখি যে তারা সত্যিই সেই নামগুলো তুলে আনলো কিনা। তাদের এই রিপোর্টের এক পর্যায়ে বলা হচ্ছে দলের নেতারা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ নেতাকর্মীরা দেশে ফিরলে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম কি হবে, নিষেধাজ্ঞা বহাল থাকবে কিভাবে, থাকলে কিভাবে কার্যক্রম চলবে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে কে কোন দায়িত্ব পালন করবেন, এসব নিয়ে একাধিক রূপরেখা তৈরি করা হয়েছে। কি সেটা? শেখ হাসিনার নির্দেশনা এবং তদারকিতে নেতৃত্বের একাধিক কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি কাঠামোতেই ভিন্ন ভিন্ন নেতাকে সামনে রাখা হচ্ছে। দেশ ও বিদেশ থেকে কারা দলীয় নির্দেশনা দেবেন সেই পরিকল্পনাও করা হচ্ছে। দলের কয়েকজন তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অর্থাৎ সিআরআই এর সদস্য। সিআরআই নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে আওয়ামী লীগের শাসন আমলে। এই সিআরআইকে ব্যবহার করে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী তিনি যা ইচ্ছা তাই করেছেন, এরকম অভিযোগ কিন্তু আমরা শুনেছি আওয়ামী লীগের আমলে। আমরা তার নাম বলতে চাচ্ছি না, তার নাম বললে হয়তো যারা আওয়ামী লীগ করেন তারা ভাববেন যে আওয়ামী লীগের নেতাদের নামে বিষোদ্গার করা হচ্ছে। আপনাদের ভাবনা আপনারা ভেবে নেবেন। বলা হচ্ছে যে এবং পুলিশ এবং বিভিন্ন সংস্থার কয়েকজন ব্যক্তি এসব কাজের সমন্বয় করছেন, অর্থাৎ সাবেক পুলিশ কর্মকর্তা তারাও এর মধ্যে রয়েছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আবারও কামাল, সম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডাক্তার হাবিবে মিল্লাত, মোহাম্মদ এ আরাফাত, যাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে ২৪-এর আন্দোলনের সময়, মৃণাল কান্তি দাস, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগের মইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সাদ্দাম ও ইনান নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে ও ফোনে যোগাযোগ করছেন, নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা এবং কর্মপরিকল্পনা দিচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করছে। দলের একাধিক সাংগঠনিক সম্পাদকের নাম প্রকাশ না করার সাংগঠনিক সম্পাদক তারা নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে জানিয়েছেন কঠিন সময়ে সক্রিয় থাকার কারণে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, সম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ডাক্তার হাবিবে মিল্লাত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। আবারও বলছি, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী সম রেজাউল করিম সাবেক মন্ত্রী এবং ডাক্তার হাবিবে মিল্লাত, এই ৪-৫ জন নতুন কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিস্থিতির বিবেচনায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে, অর্থাৎ দেশে যিনি রয়েছেন সাবের হোসেন চৌধুরী তাকেও দায়িত্বে আনা হতে পারে। দলীয় দিবস এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অনিয়মিত হলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। অনলাইনে হঠাৎ সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সক্রিয়। সেদিন একটা ভিডিওতে আমরা আমি বলেছিলাম যে শেখ পরিবারের মধ্যে বিতর্কিত কিছু চরিত্র রয়েছে। তো শেখ পরিবারের মধ্যে বিতর্কিত চরিত্র রয়েছে এই কথা বলাতে দেখলাম যে কমেন্ট বক্সে অনেকেই অনেক বেশি নাখোশ হয়েছেন। অনেকে বলছেন যে এই সাংবাদিক এনসিপির মতো শেখ পরিবারের বিরুদ্ধে লেগেছে, শেখ পরিবারের সমালোচনা করে, এটা করে ওটা করে, এরকম কথা বলছেন। হ্যাঁ, আপনাদের ব্যথা লাগতেই পারে, আপনারা বলতেই
পারেন, কিন্তু এই কমেন্টগুলো অন্তত মানে ব্যক্তিগতভাবে আমার কিংবা আমাদের প্ল্যাটফর্মের জন্য খুবই পজিটিভ কমেন্ট, যে আমরা অন্তত আপনাদেরকে রাগাতে পেরেছি। আপনাদেরকে রাগাতে পেরেছি এটা এই অর্থে বলছি যে এখানে প্রমাণ হচ্ছে যে আমরা বায়াসড হয়ে কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে কথা বলার চেষ্টা থেকে বিরত থাকি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক না কেন। হ্যাঁ, আমরা আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করি, একমাত্র স্ট্যান্ড আমাদের সেটাই, এ বাদ দিয়ে কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেই। আমরা আমাদের অবজারভেশনে মনে করেছি যে, আবারও বলছি, শেখ পরিবারের কিছু সদস্য বিতর্কিত কর্মকাণ্ড করে আওয়ামী লীগকে যে যারা ডুবিয়েছেন তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছেন। এটা আপনি স্বীকার করলে করবেন, না করলে সেটা আপনার ব্যাপার, আপনার দল, আপনি ভালো বুঝবেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের মানে তিনি সেক্রেটারি হওয়ার পরে আওয়ামী লীগকে যারা সব থেকে বেশি ডুবিয়েছেন তার মধ্যে ওবায়দুল কাদেরের নাম নেই, এই কথা যদি বলা যায় তাহলে আপনারা যদি খেপে যান, আপনারা যদি নেগেটিভ কমেন্ট করেন, তাহলে কি বলার আছে? সত্য কথা তো বলতেই হবে। মহিবুল হাসান চৌধুরী নওফেল, এত বিতর্কিত বহু নেতা মন্ত্রীকে নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু এখন পর্যন্ত নওফেলের বিরুদ্ধে তেমন কোনো সমালোচনা কিন্তু আমরা দেখিনি। তো এরকম যদি আপনি 2-4 জন ক্লিন ইমেজের ব্যক্তি খুঁজে বের করতে না পারেন, তাহলে দলকে সামনে নিয়ে যেতে পারবেন না। বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধেও তেমন কোনো সমালোচনা নেই, এবং বরং অভিযোগ রয়েছে যে বাহাউদ্দিন নাসিমকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে দলে একটা শোষিত মানুষ হিসেবে, শোষিত নেতা হিসেবে রাখা হয়েছিল। অনেককে প্রায়োরিটি দিতে গিয়ে বাহাউদ্দিন নাসিমকে জায়গায় দেয়া হয়নি। এই কাজগুলো যেগুলো হয়েছে, সেখান থেকে যদি আওয়ামী লীগ কামব্যাক করে, তাহলে আমার মনে হয় যে তাদের সামনে এগোনোটা সহজ হতে পারে। আর যদি তারা মনে করে যে পুরনো নেতৃত্বেই যাবে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল তাদেরকে নিয়েই দল পরিচালনা করবে, কিংবা সালমান এফ রহমানকে আবার জেল থেকে বের করে নিয়ে এসে প্রধান উপদেষ্টা বানাবে, তাহলে ঠিক আছে, সেভাবেই চলবে দল।